আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তোমাদেরকে সুস্বাগতম আজকের আমাদের ক্লাসে। আজকে আমাদের অলরেডি অ্যাডমিশন পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে। সো তোমাদের এই অ্যাডমিশন জার্নিটাকে মুখরিত করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সাস্টের এমসিকিউ সলভিং ক্লাস, অর্থাৎ সাস্ট থেকে বিগত বছরে হায়ার ম্যাথের ফার্স্ট পার্টে আসলে বিগত বছরে যে চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো আমরা মূলত আলোচনা করব এবং দেখব যে আর কি ধরনের আমাদের কোশ্চেন আসতে পারে। ওকে, সো চলো কথা না বাড়ায় আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আশা করি তোমরা ক্লাসটা বুঝবা। ওকে, আচ্ছা, প্রথম অধ্যায়টা আমাদের কি ভাবে বলো তো? আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তার মানে আমরা এখানে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে বিগত বছরে সাস্টে যে আসা কোশ্চেনগুলো সেগুলো নিয়ে দেখব। প্রথম যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমার অনেক একটা মজার ম্যাথ বলতে পারো। হ্যাঁ, একটা ম্যাট্রিক্স দিয়ে রাখছে, ম্যাট্রিক্সের সহগুণক এ আই জে বলছে। আই জে হলে এখানে তোমার একটা মান বলছে যেখানে হচ্ছে এ, এই দ্বারা আমার কি বোঝাচ্ছে যে এগুলো দ্বারা, অর্থাৎ এ বড় হাতের A11, বড় হাতের A12, বড় হাতের A13 দ্বারা আসলে বোঝানো হয়েছে যে আসলে সহগুণকগুলো বের করো। সো কার কার সহগুণক বের করতে বলছে বলো তো? এই 11, 12, 13 এই তিনটা পদের তোমার সহগুণক, অর্থাৎ এই তিনটা ভুক্তির সহগুণক তোমাকে বের করতে বলা হয়েছে। তো চল আগে আমরা সহগুণকটা বের করে নিই। A11 এর সহগুণক ইজ ইকুয়াল টু +1 ইন্টু, ঠিক আছে, আমার এটা বাদ যায়, এটা বাদ দেয়, অর্থাৎ A11 যেই সারি এবং যেই কলামের অন্তর্ভুক্ত সেটা বাদ দিয়ে বাকিটুকু থাকবে। এটা তোমরা অলরেডি জানো, তাই না? সো A22, A23, A32, A33। সো এখান থেকে আলটিমেটলি আমাদের যে মানটা আসে A22, A33 মাইনাস A23, A32, একটা মান আমরা পেলাম, যেটা কার মান বলতো? এই মানটা আসলে আমার A11 এর ভ্যালু, তাই না? ওকে, সেম ভাবে A12, অর্থাৎ ছোট হাতের A12 এর সহগুণক আমরা কি পাচ্ছি দেখো তো ভাইয়া, যে -1। এখানে আমার বাকিটুকু অংশ হবে, তাই না? সেটা কি, যে এই অংশ আর এই অংশ আমার বাদ চলে যাবে। তাহলে যে অবশিষ্ট অংশটা আছে, অর্থাৎ A21, 23, A21, 23, A31, A33, সেখান থেকে আসলে আমাদের গুণফল যেটা চলে আসে মাইনাস, যদি আমরা বাইরে রেখে দিই, ওকে, সেই অংশটা একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে মাইনাস একটা হবে। ওকে, সো A21, 33 মাইনাস, অর্থাৎ 33, A23 ইন্টু A31, মোটামুটি এটা আমরা পাইলাম, তাই না? সেম ভাবে A13, অর্থাৎ বড় হাতের A13 এর সহগুণক, অর্থাৎ ছোট হাতের A13 এর সহগুণক আমার হচ্ছে কি বলতো ভাইয়া, +1 ইন্টু এখানে বাকি যে অংশটুকু আছে সেটা, অর্থাৎ A21, 22, 31, 32, A21, 22, A31, 32। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি আসছে দেখো, A2132 মাইনাস A2231। মোটামুটি এই পর্যন্ত আমরা ভ্যালু পেয়ে গেছি। এবার আমার কার মান বের করতে বলছে দেখো তো? আমাকে এখানে বের করতে বলা হয়েছে A21, A11 প্লাস A22, A12 প্লাস A23, A13, এই অংশটুকুর আমাকে ভ্যালু আসলে বের করতে বলা হয়েছে। সো চলো আমরা এই যে A11, A12, A13 যে ভ্যালুগুলো আমরা বের করছি, এই তিনটা ভ্যালু আমরা আসলে এই যে এখানে বসাই দিব, তাই না? সো A21 আমার এখানে ভ্যালু আসতেছে কি দেখো, A2233 মাইনাস A23, A32। এই পর্যন্ত আমরা মোটামুটি ভ্যালুটা পাই গেলাম। পরবর্তী অংশের যদি আমরা ভ্যালুটা দেখি, যে এখানে আমার একটা মাইনাস চলে আসবে, মাইনাস আমার এখানে আছে A22, ওকে, এবং ভিতরের অংশটুকু যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে A21, A33 মাইনাস, ওকে, A2331, A23, A31, ওকে। পরবর্তী অংশটা কি, প্লাস, ওকে, আচ্ছা, প্লাস A23। 23-র জন্য আমরা যে 13-র জন্য আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে A21, A32 মাইনাস A22, A31, তাই না?
2 2 a 3 1 মোটামুটি এই পর্যন্ত আমরা মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি করি, চলো তবে আমরা এটা একটু গুণ করে দেখে আসি যে আসলে আমার কি আসছে। হ্যাঁ, সো a21 22 33 মাইনাস, ওকে, a21 a23 a32 মাইনাস, ওকে, মাইনাস আসতেছে a21 22 33 a21 22 33, তাই না? ওকে, এ পর্যন্ত পাইলাম। মাইনাসটা এখানে গিয়ে গুণ হয় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো a22 23 31 a22 a23 a31 প্লাস a21 a23 a32 মাইনাস a22 a23 a31, মোটামুটি গুণ করে আমরা এটা ভাইয়া পাইছি। এবার দেখো তো পরস্পর কাটাকাটি যাচ্ছে কিনা, দেখো তো a21 22 33 আর এই যে মাইনাস a21 22 33 কাটাকাটি চলে যাচ্ছে। সেমভাবে মাইনাস a21 23 32 এবং এখানে এই যে প্লাস অংশটুকু কাটাকাটি চলে যাচ্ছে। সেমভাবে এই অংশ কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে কত বলো তো ভাইয়া, 0 আসতেছে না? তার মানে এই অংশটুকুর আমার সঠিক অ্যান্সারটা কি আসলে 0, তাই না? এই অংশটুকুর সঠিক অ্যান্সারটা তাহলে আমাদের 0। আশা করি তোমরা ম্যাথটা এখানে বুঝছো। ওকে, আচ্ছা, এই ম্যাথটা যদি বুঝে থাকো, চলো আমরা তাহলে আমাদের পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে রাখছে, বলছে যে একটি বাস্তব ম্যাট্রিক্স কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি একটি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সো বিপরীত ম্যাট্রিক্স আমার কখন পাওয়া যায় না আমাকে বলো তো, যখন ম্যাট্রিক্সটা আসলে ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়। কারণ বিপরীত ম্যাট্রিক্সের শর্ত যে দেখো, ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স যদি এ ইনভার্স থাকে তার, তাহলে এই এর মান কখনো 0 হইতে পারবে না। তার মানে যেসব ম্যাট্রিক্সের মান 0 হবে তাদের কখনো ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না। তার মানে এই ম্যাট্রিক্সটা যেহেতু বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে না, তার মানে এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স বলো তো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, এই সিদ্ধান্তটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ব্যতিক্রম ম্যাট্রিক্স। সো ব্যতিক্রম ম্যাট্রিক্সের আমরা জানি মান কি হয় ভাইয়া বলো তো, 0 হয়। কি হয়, মান 0 হয়, তাই না? তার মানে এই অংশ যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হবে ভাইয়া, আমার 0 হবে। অর্থাৎ দেখো এখানে কে রুট কে 2 দেয়া, এখানে 2 দেয়া, রুট কে দেয়া। এই ম্যাট্রিক্সটার যদি আমি নির্ণায়কের মান নির্ণয় করতে যাই, তাহলে আমার মানটা কি আসে দেখো তো ভাই, আমার মানটা আসতেছে কে স্কোয়ার মাইনাস 4, এবং এই ম্যাট্রিক্সটা যেহেতু একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে এর মান কি হবে আসলে 0 হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কে এর মানটা কি পেয়ে যাচ্ছি, কে এর মানটা পাচ্ছি প্লাস মাইনাস 2, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা, এই সি নাম্বার যে অপশনটা আছে, এই অপশনের অ্যান্সারটা হচ্ছে আসলে আমাদের ভাইয়া এখানে সঠিক অ্যান্সার। সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝছো। তার মানে আমাদেরকে এখানে কি, এই যে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়, মানে এই কথাটা দেখে আসলে সিদ্ধান্ত নিতে হয়েছে যে এই ম্যাট্রিক্সটা আসলে একটা কি ধরনের ম্যাট্রিক্স। ওকে, সো আশা করি তোমরা জিনিসটা বুঝছো। তো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা বলছে কি, একটা মজার ম্যাথ, যে 3:3 আকারে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমাকে কি বলছে একটা দেখো, কর্ণ ম্যাট্রিক্স। আমরা কর্ণ ম্যাট্রিক্স যারা জানি কি, যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি থাকবে, বাকি সকল ভুক্তি কি হবে ভাইয়া, শূন্য হবে। ওকে, আচ্ছা, এ এর কর্ণ উপাদানগুলোর গুণফল, ঠিক আছে, অর্থাৎ এর এই মুখ্য কর্ণ বরাবর যে গুণফলটা আছে, এই গুণফলটা 2√2। ওকে, তার মানে আমার এ, যদি আমরা একটা ম্যাট্রিক্স লিখি, ম্যাট্রিক্সটার ক্ষেত্রে 3টা ভুক্তি কর্ণ বরাবর থাকবে। ঠিক আছে, সো এখানে ধরো আমার এই কোণ করে আমার আছে ম্যাট্রিক্সটা। ঠিক আছে, প্রথম ভুক্তি নাই, এটা 0, এটা 0, এটা আছে, এটা নাই, এটা 0 0 0, এই ফাঁকা অংশগুলোতে ম্যাট্রিক্সে ভুক্তিগুলো বসবে। এখন আমাকে তুমি বলো তো ভাইয়া, যে আমার এই 3টা ভুক্তি যদি √2 করে না হয়, তাহলে কি তাদের গুণফল কখনো 2√2 হবে? 2√2 গুণফল অন্য কোনোভাবে কখনোই পাওয়া আসলে সম্ভব না। কখন পাওয়া সম্ভব? যখন এই 3টা ম্যাট্রিক্সের ভুক্তিগুলো প্রত্যেকটাই 2√2 আকারে থাকবে। কারণ 3টা আমরা যদি √2 আকারে গুণ করি, তাহলে তাদের গুণফল আমি কিন্তু 2√2 পাই, তাই না? তার মানে এখানে প্রত্যেকটা ভুক্তি কি আকারে আছে বলো তো ভাইয়া, যে প্রত্যেকটা ভুক্তি এখানে মুখ্য কর্ণ বরাবর √2, তাই না?
তাহলে আমার এখানে কি এই অংশটুকু √2, এই অংশটুকু √2, এই অংশটুকু √2। মোটামুটি এটা আমরা পাইলাম। ওকে, এবার আমাকে ওরা একটা অংশের মান বের করতে বলছে। সেই মানটা কার ভাইয়া দেখো তো, যে √2i - a কিউব, এই ম্যাট্রিক্সটা তুমি আমাকে মান বের করে দিতে বলা হয়েছে। সো চলো আমরা একটু ম্যাট্রিক্সটা সাজাই। আই বলতে এখানে কি বলতো, অভেদক ম্যাট্রিক্স। যেহেতু আমি এখানে বলেই দিছি অলরেডি 3:3 এবং যোগ বিয়োগ একই ম্যাট্রিক্সের ক্রম না হলে কখনো সম্ভব হয় না, তাহলে আইটাও হবে কি আমার 3:3 একটা ম্যাট্রিক্স হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে √2, ওকে, 1 0 0 0 1 0 0 0 1 এমন একটা আমরা ম্যাট্রিক্স এখানে আসলে পাচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স গেল। মাইনাস এ ম্যাট্রিক্সটা কি বলতো, নিশ্চয়ই এটা না, যে √2 0 0 0 √2 0 0 0 √2 এবং এটার বাইরে একটা কিউব আছে, এমনই তো। আচ্ছা দেখো তো ভাই, এই অংশ আর এই অংশ কি একই না? কারণ এই √2টা তো আলটিমেটলি সবার সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে কি এই অংশ এবং এই অংশ পরস্পর কাটাকাটি চলে গিয়ে এখানে মান কি চলে আসবে বলো তো ভাই, আমার 0 চলে আসবে। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা ভাই? আমার এখানে সঠিক অ্যান্সার এই যে 0টা। ওকে, সো আশা করি আমরা এখানে ম্যাথটা ভাইয়া বুঝছি। জাস্ট তুমি যদি এই অংশটা ক্যাচ করতে পারো, বাকি ম্যাথটা তোমার জন্য খুবই খুবই সহজ। ওকে, সো আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা আমার একটা মজার ম্যাথ। ম্যাথটা কি বলছে যে 3:3 আকারে একটি কর্ণ ম্যাট্রিক্স এর ডি এর মান, ডি এর জন্য আমরা ডি এর মানটা পাচ্ছি 20, তাই না? ওকে, তাহলে আমরা একটা ম্যাট্রিক্স এমন আছে কর্ণ ম্যাট্রিক্স যার জন্য আমরা মানটা পাচ্ছি ধরো 20। ওকে, কর্ণ ম্যাট্রিক্সের জন্য। ওকে, সুন্দর। তাহলে ধরো যে আমার ম্যাট্রিক্সটা কর্ণটা আছে, এটা হচ্ছে A0 0 0 B0 0 0 C। এই ম্যাট্রিক্সটার আমি মান পাইছি 20। এই ম্যাট্রিক্সের আমি কি পাইছি? মান পাইছি 20। ওকে, আচ্ছা এবার আমাকে করতে বলছে 2D মানে এই ম্যাট্রিক্সটাকে আমি হচ্ছে আসলে এই ম্যাট্রিক্সটা যদি 2 হয় তাহলে ম্যাট্রিক্সটাকে আমি এবার 2 দ্বারা গুণ করে দিচ্ছি। সো 2D মানে ম্যাট্রিক্সটা হয়ে আসে 2A 0 0 2 ওকে 2A 0 0 0 2B 0 0 0 2C। এই ম্যাট্রিক্সটা আমরা 2Dটা পাচ্ছি। তাহলে 2D এর যদি মান নির্ণয় করতে যাই, মান অফ 2D, তখন এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? নির্ণায়কের মতো আচরণ করা শুরু করবে, তাই না? তাহলে তখন আমার 2A 0 0 0 2B 0 0 0 2C এমন। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে ওভারঅল আমরা যদি সবগুলো থেকে কমন পাই, আমরা যে কোনো একটা কমন নিলে হয়। বাট নির্ণায়কের ক্ষেত্রে আমার প্রত্যেক সারি বা প্রত্যেক কলাম থেকে কিন্তু আলাদা আলাদা করে কমন নিতে হয়। তার মানে এই 2টা কিন্তু এই গোটা কলাম থেকে আমরা কমন নিতে পারি, এই 2টা এখান থেকে এই গোটা কলাম থেকে আমরা কমন নিতে পারি, এবং এই 2C এর 2টাও কিন্তু আমরা এই গোটা কলাম থেকে কমন নিতে পারি। তার মানে আমরা কয়টা 2 কমন নিচ্ছি? 3টা 2। দেখো ম্যাট্রিক্সে যখন আমি 2 দ্বারা গুণ করছিলাম, এটা দ্বারা বোঝায় যে তুমি আসলে সকল ভুক্তিকে 2 দ্বারা গুণ করবে। আবার নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু সেম না। তোমরা যদি নির্ণায়কের ধর্মাবলী পড়ে থাকো যে আমাকে কমনটা হয় একটা সারি না হয় একটা কলাম থেকে নিতে হয়। সো প্রথম সারি থেকে যদি একটা 2 নেই, দ্বিতীয় সারি থেকে যদি একটা 2 নেই, তৃতীয় সারি থেকে যদি একটা 2 নেই, তাহলে আমার ঘুরে ফিরে চলে আসে A0 0 0 B0 0 0 C, তাই না? ওকে, বাকি অংশটুকু একটু উপরের দিকে দেখাই। হ্যাঁ, ওকে, এই যে এখান থেকে বাকি অংশটা আমি একটু দেখাচ্ছি। তাহলে আমার কত আসছে দেখো তো ভাইয়া, 8। এবং এই অংশটুকুর মান কত বলো তো? 60 না? সো সরি 20 না? সো 20 যদি হয় তাহলে 8 × 20 মানে আমি এখানে কত পাচ্ছি বলো তো? 160, মানে 160, তাই না? 160। সো এটা আমি কার ভ্যালুটা পাচ্ছি? 2D এর ভ্যালুটা পাচ্ছি 160। তাহলে 2D ইনভার্সের ভ্যালু আমরা কি পাবো? 2D ইনভার্সের ভ্যালু পাচ্ছি আমরা 1/160। ওকে, সো আশা করি তোমরা এখানে ভাইয়া ম্যাথটা বুঝছো। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে?
আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, দেখো তো আমার সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 1/60, অর্থাৎ এ নাম্বার অপশনটা আসলে আমার এখানে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। মেইন খেলা আমার কোন জায়গায়, এই লাইন থেকে এই লাইনের খেলাটা হচ্ছে আমার মেইন। অর্থাৎ তোমার এটা জানা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যে কোনো একটা নাম্বার দ্বারা যদি গুণ করি তাহলে প্রত্যেকটাকে ভুক্তিকে গুণ করা বোঝায়, বা নির্ণায়কের ক্ষেত্রে আমি গুণ বা কমন যেটাই নিই সেটা কি করা হয়, যে কোনো একটা সারিকে বা যে কোনো একটা কলামকে আসলে করা হয়ে থাকে। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝছো। ওকে, আচ্ছা এটা যদি বুঝে থাকো, এবার আমরা আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের মোটামুটি সব আলোচনা শেষ করছি। এবার আমরা যেটাতে চলে আসছি সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সরলরেখা চ্যাপ্টার, তাই না? সো সরলরেখা চ্যাপ্টারে চলো একটু কোশ্চেনগুলো আমরা দেখে আসি। সরলরেখা চ্যাপ্টারে প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে x² - 2x - 4y + 4 = 0 বক্ররেখা 0,2 বিন্দুতে অভিলম্বে সমীকরণ কোনটি, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। সো আগে আমাকে কি করতে হবে, অভিলম্বের একটা সমীকরণ বের করতে হবে, তাই না? সো অভিলম্বের সমীকরণ বের করার আগে আমরা জানি যে আমাদেরকে আগে কিসের সমীকরণ বের করতে হয়, স্পর্শক। সো স্পর্শকের সমীকরণ সাপেক্ষে আমাকে কি করতে হবে বলো তো, অভিলম্বের সমীকরণ বের করতে হবে। সো অভিলম্বের সমীকরণটা আমার কি, যে অভিলম্বের সমীকরণটা আসছে y - 2 = তাই না, y - 2 = 1 - dy/dx x - 0। এখানে দেখো আমরা কোনোভাবে যদি dy/dx অর্থাৎ ঢালটা বের করে দিতে পারি তাহলে কিন্তু আমার অভিলম্বের সমীকরণ বের করা হয়ে যাবে ভাইয়া, তাই না? সো অভিলম্বের সমীকরণ বের করার জন্য আমাকে dy/dx বের করতে হবে। dy/dx = কি, মাইনাস, মনে রাখবা কিছু শর্টকাট না, আসলে প্রসেসটাকে শর্ট করে নেওয়া, হ্যাঁ, মাইনাস উপরে আমরা কি করব, যে তোমার হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়াই কনস্ট্যান্ট আমাকে ধরতে হবে। কি ধরতে হবে, ওয়াই কনস্ট্যান্ট। বা তোমরা যদি এই নিয়মটা না পছন্দ করো তোমরা কিন্তু তোমরা স্বাভাবিকভাবে যেভাবে ঢাল বের করো সেটাও বের করতে পারো। আর নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, সেখানে আমার কি হয়ে যাবে, এক্স কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ যখন আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন এক্সকে আমি কনস্ট্যান্ট আকারে আচরণ করাবো, ঠিক আছে? যেমন আমার এই লাইনটা দেখো, হ্যাঁ, আমার ম্যাথটা যেটা আছে, সো আমি এক্স এর সাপেক্ষে যদি এই অংশটুকুকে ডিফারেন্সিয়েট করি, ওয়াই স্কোয়ার কি, তাহলে আমার এখানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় কি 0, তাহলে 0 মাইনাস 2xকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 2, ওকে, 4y। সো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে y এর টার্মটুকু কি আমার কনস্ট্যান্ট, তাই না? তাহলে 4y এটাও আমার 0 হয়ে যাবে এবং 4কে ডিফারেন্সিয়েট করলে আমি 0 পাই, তাই না? ওকে, সেম ভাবে যদি আমি এবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x এর যে অংশটুকু আছে এগুলো সব আমার কি হয়ে যাবে ভাইয়া, 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখানে যদি দেখি প্রথমে আসি কি আমার 2y, তাই না? ওকে, 2x তাহলে এবার কি হবে, কনস্ট্যান্ট আকারে আচরণ করবে, তাহলে -0, ওকে, 4y মানে -4, আর 4কে ডিফারেন্সিয়েট করলে 0। সো এখান থেকে আলটিমেটলি আমরা যে মানটা পাচ্ছি সেটা মাইনাস, উপরে -2, নিচে 2y - 4। এখন এই যে ঢালটা, এই ঢালটা কোন বিন্দুগামী দেখো তো, 0,2 বিন্দুগামী হলে dy/dx এর ভ্যালুটা কি আসছে দেখো তো, আমার এখানে ভ্যালু মাইনাস মাইনাসে, অর্থাৎ এখানে 2, আর এখানে আমি যদি বাকি y এর ভ্যালুটা বসাই তাহলে 4 - 4 মানে 2/0, এমন ভ্যালু আমার আসে ডিফারেন্সিয়েট থেকে, তাই না? সো এমন ভ্যালু যদি চলে আসে এবার আমাকে বাকি কাজটা করতে হবে। সো আমি এবার এখানে বাকি কাজটুকু যদি দেখি, সো আমার এখানে কি আসছে দেখো তো ভাইয়া, যে y - 2 = 1/-, ওকে, dy/dx মানে কি 2/0, তাই না? তাহলে 2/0 x - 0। সো -2/0 মানে কি, এবার কি এটা উল্টে যাবে, উল্টে গিয়ে 0টা উপরে হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি ভাইয়া দেখো তো, y - 2 = 0। তার মানে এটাই হচ্ছে আমার কিসের সমীকরণ বলো তো ভাইয়া, এটাই হচ্ছে আসলে আমার অভিলম্বের সমীকরণ। এটাই আমার কার সমীকরণ, অভিলম্বের সমীকরণ। অর্থাৎ y = 2 আসলে আমার এখানে কার সমীকরণ, অভিলম্বের সমীকরণ। সো আশা করি তোমরা এখানে জিনিসটা ভাইয়া বুঝছো। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আমাকে বলছে y = 2 রেখার উপর লম্ব এবং h, k বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। সো আমার রেখাটা যদি আমি একটু দেখি, আমার কিছুটা জিনিসটা এইভাবে আছে না, যে 0 × x + y = 2। সো এই রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে জানি যে আমরা y x y এর সহগের পরস্পর স্থানান্তর হয়, তাই না? তাহলে এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা, এর লম্ব রেখাটা হবে কি দেখো তবে, 1 চলে আসবে x এর কাছে, 0 চলে যাবে
ওয়াই এর কাছে, এবং আমরা কি জানি যে ওয়াই এর সামনে যে সাইনটা আছে শুধুমাত্র সেটাই চেঞ্জ হয়, ইজ ইকুয়াল টু প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তাই না? তার মানে আমার এখানে এবার কি আছে দেখো তো, এক্স প্লাস কে, আচ্ছা কে এখানে না লিখি, এখানে আমরা পি লিখি কনস্ট্যান্ট, তাই না? কারণ এইচ কমা কে আমাকে বিন্দুটা অলরেডি বলে দিচ্ছে তারা, তাহলে পি ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0, তাই না? এই রেখাটা আবার কত বিন্দুগামী বলো তো ভাই? এইচ কমা কে বিন্দুগামী না? সো এইচ কমা কে বিন্দুগামী হলে, বিন্দুগামী যদি হয়ে থাকে তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো তো, পি এর মান আমরা কি পাচ্ছি, মাইনাস এইচ পাচ্ছি না ভাইয়া? পি এর মান যদি মাইনাস এইচ পাই তাহলে আমি এখানে যদি বসাই তাহলে আমার সমীকরণটা আসছে কি, এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 0, তার মানে এই রেখাটা হচ্ছে আসলে আমার সমীকরণ। সমীকরণটা কি, এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 0। সো আমার এখানে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এই যে এ নাম্বার অপশনটা আমার আসলে এখানে সঠিক অ্যান্সার হবে। ওকে, আচ্ছা চলো এবার আমরা আমাদের নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাই। দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে রাখছে, বিন্দু দুটির দূরত্ব কত হবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। সো এ ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি কখনো পছন্দ করি না যে আমরা আসলে পোলারটা নিব না, আমরা দূরত্ব বের করার জন্য কার্তেশীয় যে ইকুয়েশনটা জানি সেটা ইউজ করবো। তাহলে আমার প্রথম কাজ কি, এই পোলার স্থানাঙ্কগুলোকে কার্তেশীয়তে কনভার্ট করা। সো 2√3, 90 ডিগ্রি, এটাকে যদি আমরা কার্তেশীয়তে রূপান্তর করতে যাই, সো আমরা এখান থেকে পাই এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। সো এই ফর্মুলায় যদি আমরা আর এবং থিটার মানটা বসাই, অর্থাৎ এই অংশটুকু আমার আর, এই অংশটুকু আমার থিটা, তাই না? সো থিটার মান বসালে এখান থেকে আমরা কার্তেশীয় যে বিন্দুটা পাচ্ছি সেটা হচ্ছে cos 90 ডিগ্রির মান কি জানি আমরা, 0 জানি। তাহলে কি হবে, এখানে 0 আর এখানে 2√3 আমার আসবে, কারণ sin 90 এর মান কি 1, তাই না? ওকে, সেম ভাবে আমরা 2√5 180 ডিগ্রির যদি আমরা মানটা দেখি তাহলে আমরা এক্স এর মানটা আসলে কি পাচ্ছি দেখো, সেম ভাবে এই যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এই সূত্রে যদি ফেলাই, আমরা জানি cos 180 ডিগ্রির মান আসলে আমার কত, -1, তাই না? তো আমার এখানে আসছে কি -2√5, এবং ওয়াই এর ক্ষেত্রে sin 180 এর মান কি ভাই 0। সো sin 180 এর মান 0 হলে এই অংশটা আমার পুরোটা 0 হয়ে যাচ্ছে। তো দেখো তো আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি না, দুইটা বিন্দু পেলে আমার আসলে এদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করি আমরা, কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গ, তাই না? সো প্লাস এখানে 2√3 -0 হোল স্কোয়ার। সো এখান থেকে আলটিমেটলি আমার আসতে থেকে কত, 2 × 4, 5 × 4 = 20 প্লাস 2 × 4, 4 × 3 = 12, তাই না? √32, √32, 16 × 2 = 32 মানে 4√2 আমার চলে আসে। এটা ক্যালকুলেটারে তুমি করে ফেলবা। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা আসে ভাই বলো তো, এই যে 4√2 অংশটুকু আমার কিন্তু সঠিক অ্যান্সার চলে আসে। সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝছো ভাইয়া। ওকে, সো তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো, চলো আমরা আমাদের নেক্সট যে স্লাইড সেটাতে চলে যাই। নেক্সট স্লাইডে আমাকে বলছে কি যে 4y = 3x রেখার উপর লম্ব এবং 1,2 বিন্দু থেকে 2 একক দূরে সরল রেখা, অর্থাৎ রেখা মানে দূরে রেখাদ্বয়ের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সো একটা রেখার সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে যা 4y, 3x রেখার উপর লম্ব এবং 1,2 বিন্দু থেকে ওই যে রেখাটার উপর লম্ব দূরত্ব আমার 2 একক। সো আমরা ধরি লম্ব রেখা 3x - 4y = 0 রেখার উপর লম্ব রেখা সমীকরণ, এর উপর লম্ব রেখার যে সমীকরণটা সেটা আমার আসতে কিছুটা এমন যে আমাদের এদের মধ্যে কি চেঞ্জ হবে, সহগের চেঞ্জ হবে। সো আমার এখানে কি আসে দেখো তবে, যে 4x 3y আর y এর সাইনটা শুধু চেঞ্জ হবে, তাহলে y এর সাইনটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। প্লাস আমি ধরলাম এখানে একটা কনস্ট্যান্ট আছে k = 0। এখন এই কেটা আমরা বের করলে কিন্তু আমার সরলরেখার সমীকরণ হয়ে যায়। এখন বলছে যে এই 1,2 বিন্দু থেকে এই যে রেখা, 1 নাম্বার যে রেখা, এই রেখার লম্ব দূরত্ব 2 একক, তাই না? তাহলে লম্ব দূরত্ব d = আমরা লিখতে পারি মডুলাস অফ, আমরা এখানে যদি মানটা বসাই দিই 4 প্লাস 3 × 6 প্লাস k ডিভাইডেড বাই 5। 5 কিভাবে আসে, √4² প্লাস 3², তাই না? = 5 আমার এখানে আসে ভাইয়া 2, তাই না? ওকে, সো আমরা এখান থেকে পাচ্ছি যে k + 10 = ±10, সরি প্লাস মাইনাস না, শুধু +10, তাই না? এখন আমরা কি জানি যে যে পাশ থেকে মডুলাস উঠে তার অপোজিট সাইডে আমার কি আসে, প্লাস মাইনাস আসে। সো এখান থেকে আমরা পাই k + 10 = +-10। সো প্লাস ধরলে আমার কি k এর ভ্যালু আসছে, প্লাস ধরার কারণে k এর ভ্যালু আসতেছে 0
এবং মাইনাস ধরার কারণে আমার কে এর ভ্যালু আসবে -20। তাহলে এটাই হচ্ছে আসলে আমার অ্যান্সার হবে। তাহলে আমার একটা অ্যান্সার কি হবে বলো তো? একটা অ্যান্সার হবে 4x + 3y = 0। ভাইয়া তোমাদেরকে এক্সপ্লেন করতেছি তাই কিন্তু একটু ডিটেলসে করতেছি, তোমাদের এত ডিটেলসে করার কিছু নাই, তোমরা এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে আসে বের করে দিবা। ওকে, সো 4x + 3y = 0। আরেকটা ইকুয়েশন হচ্ছে 4x + 3y - 20 = 0। তাহলে এই দুইটা হচ্ছে আমার সরলরেখা। তাহলে যেই অপশনটা আমার আছে ওই অপশনে আমাকে দিয়ে দিতে হবে। সো আমার এখানে অপশনটা আছে কোনটাতে? ই নাম্বার অপশনে আমার সঠিক অ্যান্সারটা দেয়া আছে। তার মানে আমার সঠিক অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এই ই নাম্বার অপশনটা আসলে আমার সঠিক অ্যান্সার হবে। সো আশা করি তোমরা এখানে জিনিসটা ভাইয়া বুঝছো। সো এই জিনিসটা যদি বুঝে থাকো, চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা বলছে এই রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক হলে স্পর্শকটি কর্তৃক এক্স অক্ষের খণ্ডিত অংশ কত হবে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। সো এই যে এই রেখাটা একটা কিসের রেখা বলো তো? এটা একটা বৃত্ত না? দেখো তো, বৃত্তের সকল শর্ত সে পূরণ করছে। তার মানে এই রেখাটা একটা কিসের ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশনে বলছে যে বৃত্তের একটা স্পর্শক এটা। সো আমরা কি জানি, আমার যদি একটা বৃত্ত থাকে, বৃত্ত যদি এখানে থাকে এবং এর উপর যদি আমরা একটা সরল রেখা দিয়ে দেই, এমন একটা সরল রেখা দেই, সো এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখা লম্ব দূরত্ব পরস্পর সমান। আমরা এটা জানি না, সো আমাকে এই কাজটাই করতে হবে। সো এই বৃত্তের আমরা একটু কেন্দ্রটা দেখে আসি। কেন্দ্রটা আমরা কি পাচ্ছি দেখো তো ভাইয়া, যে 3 - 4 এবং ব্যাসার্ধ আমরা পাচ্ছি কি দেখো তো ভাইয়া, ব্যাসার্ধ আর এর মান ওকে √9 + 16 - 15। সো আমরা এখান থেকে কত পাই দেখো তো, 25 থেকে 15 বাদ দিলে √10। সো আমরা এখানে ব্যাসার্ধটা পাচ্ছি √10। সো আমরা এখন কি করব ভাইয়া, এই যে এই রেখা থেকে এই বিন্দু থেকে অর্থাৎ তোমার কেন্দ্র থেকে 3, -4 থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করব। সো লম্ব দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে সেটা আমার কি আসে বলো তো, যে 3 মাইনাসে প্লাস 4y, সরি 4y না, ওকে, প্লাস 12 মাইনাস সি এমন আমার আসছে। ওকে, ডিভাইড বাই √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো এমন আমার আসতেছে, তাই না? ইজ ইকুয়াল টু আমার এখানে আসতেছে √10, তাই তো? কারণ এটা কি ব্যাসার্ধের সমান। সো এখানে যদি আমরা করি তাহলে আমার এখানে আসে 15 মাইনাস সি ইজ ইকুয়াল টু 10। সো আমরা যদি প্লাস মাইনাস উঠাই দিই তাহলে 15 মাইনাস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, তাই না? তাহলে এবার চলো প্লাসের জন্য আমরা একটা মান দেখে আসি, মাইনাসের জন্য একটা মান দেখে আসি। ওকে, সো প্লাসের জন্য যদি আমরা মান নেই তাহলে আমার কি আসে দেখো তো, সি এর মান আসে ভাইয়া 5 এবং মাইনাসের জন্য যদি আমরা মান দেখি তাহলে -10 সি বলে পেশে আসলে সি এর মান আসে 25, তাই না? এখন আমার কার তোমার হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলছো। তো এই রেখাটার এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে কি বলতো, x/c প্লাস y/c ডিভাইডেড বাই -3 ইজ ইকুয়াল টু 1। সো এই সি অংশটুকু আসলে কি এক্স অক্ষের খণ্ডিতাংশ না? সো এক্স অক্ষের যদি খণ্ডিতাংশ হয় তার মানে কি 25 আর 5 কি হবে, এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে না? তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে ভাই? সঠিক অ্যান্সার হবে 5 এবং 25। ওকে, সো আশা করি তোমরা এখানে জিনিসটা আমার বুঝছো। সো আমরা এখানে কিছুই করি না, আমরা জাস্ট বৃত্তের সহজ কনসেপ্ট কাটাইছি। সেটা কি, যে আমার লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, এই কনসেপ্ট দিয়ে আমরা এখানে আসলে সি এর মানটা বের করছি, তারপর খণ্ডিতাংশ সাপেক্ষে আমরা বাকিটুকুর মান বের করে ফেলছি। সো আশা করি তোমরা এখানে জিনিসটা ভাইয়া বুঝছো। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে চলো আসো আমরা আমাদের পরে ম্যাথটা দেখি। পরে ম্যাথটা আমাকে বলছে এ ও বি বিন্দু দুটির পলার স্থানাঙ্ক যথাক্রমে 5√2, π/4 এবং 5√2, 0। ডি এ বি এর মধ্যবিন্দু হলে ডি এর পলার স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। অর্থাৎ মনে করো এখানে দুটা বিন্দু দেয়া আছে, এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা তোমার বি বিন্দু। হ্যাঁ, এ বিন্দু আমাকে বলে দিছে কি 5√2, π/4 এবং এই বিন্দুটা বলছে 5√2, 0। তাহলে এই যে মধ্যবিন্দু ডিটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা আগে এটাকে কি করি, কার্তেশীয়তে পরিণত করি। কার্তেশীয়তে কিভাবে পরিণত করব, এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি আর সাইন থিটা, তাই না? সো এখানে আমার এই অংশটুকু হচ্ছে আর এবং এই অংশটুকু হচ্ছে থিটা, এখানে এই অংশটুকু আর এই অংশটুকু হচ্ছে
থিটা। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি বের করি দেখো তোমার হচ্ছে আর cos থিটা মানে এখানে √2 কাটা যাবে 5,5 এবং এখানে যদি আমরা ভ্যালু বসাই 5√2, 0 এমন আমরা পাচ্ছি। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই মধ্যবিন্দুটা বের করতে হবে। আমরা মধ্যবিন্দু জানি কি যে দুইটা বিন্দুর যোগফল ভাগ 2। সো আমরা এখান থেকে পাচ্ছি কি দেখো তো 5 + 5√2 ডিভাইডেড বাই 2, 5/2 এই মানটা আসলে আমরা পাচ্ছি। তাহলে আমরা একটু অপশনে দেখে আসি যে আমার এখানে কোন মানটা আসতেছে। সো এখন দেখো এখানে ওরা কি করছে ভাই, ক্যালকুলেটর দিয়ে কাজটা করছে, এটা পলার স্থানাঙ্ক করছে, তাই না? তার মানে এই স্থানাঙ্কটাকে তোমাকে কি করতে হবে, আবার পলার স্থানাঙ্কে পরিণত করতে হবে। সো r = আমরা কি জানি √x² + y², ঠিক আছে? সো এটা যদি করি আমরা ক্যালকুলেটর ইউজ করে, আমি এখানে ফোন ইউজ করছি তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, ফোনে ক্যালকুলেটরে যদি আমরা চলে যাই তাহলে আমরা এখান থেকে মানটা কি পাচ্ছি একটু দেখি, ওকে ওকে, আমার ক্যালকুলেটর থেকে এই অংশটুকুর মান আসছে 6.53। ওকে, এখান থেকে মান আসে কত বলো তো, 6.53। ওকে, এবার আমি থিটার ভ্যালুটা বের করতে যাই। সো tan θ, θ = tan ইনভার্স y/x মানে 5/2, 5 + 5√2 ডিভাইডেড বাই 2, 2 আমার কাটা চলে যায়, তাই না? তাহলে আমার এখানে বাকিটুকু যে ভ্যালুটা আছে সেই অংশটা যদি আমরা একটু দেখি, সো 22.5 ডিগ্রি। দেখো এখানে কোথাও কিন্তু কোনো অ্যান্সার থেকে আমার 22.5 ডিগ্রি আসে না। ওকে, অর্থাৎ π/8 কিন্তু এখানে কোথাও আমার অ্যান্সার আসেনি। তার মানে এখানে সঠিক অ্যান্সার নাই। মানে কি নাই, সঠিক অ্যান্সার নাই। এবং তোমরা কোশ্চিন ব্যাংকেও দেখবা যে এই কোশ্চিনে তোমার দেয়া আছে কি, যে সঠিক অ্যান্সার নাই। ওকে, সো আশা করি তোমরা এখানে জিনিসটা ভাইয়া বুঝছো যে এখানে সঠিক অ্যান্সার আসলে দেয়া আমার নাই। ওকে, সো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখানে এবার পরের অংশটুকু দেখতে চলে যাই। পরের অংশটুকুতে যদি যাই তাহলে এবার আমাদের যে অধ্যায়টা আসতেছে সেই চ্যাপ্টারের নাম কি ভাইয়া, বৃত্ত। সেই চ্যাপ্টারের নাম কি, বৃত্ত। তাহলে বৃত্ত চ্যাপ্টারটা চলো আমরা শুরু করি এবং দেখি কি কি কোশ্চিন আসছে আমার। সো বৃত্ত কোশ্চিন যদি আমরা দেখতে যাই, যে প্রথমত আমাকে বলছে যে এই বৃত্তটি এই বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করছে। কিভাবে স্পর্শ করছে বলো তো, অন্তস্থভাবে স্পর্শ করলে আসলে আমার এর মান কত হবে। সো আমরা কি জানি যে একটা যে কোনো বৃত্ত আর একটা বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে C1 C2 = আসে R2 - R1। ধরলাম এই বৃত্তের কেন্দ্র আমার C1, এই বৃত্তের কেন্দ্র আমার C2। ওকে, আচ্ছা। সো চলো আমরা একটা কাজ করি। C1 আমরা দেখতে পাচ্ছি কি চলে আসে, দেখো তো ভাইয়া, C1 আসতেছে আমার -1,1 এবং C2 আমার আসতেছে কি ভাইয়া, দেখো তো যে 0,0 এবং R1 এর ভ্যালুটা যদি আমরা দেখি, আমার R1 এর ভ্যালু আসতেছে 1 এবং R2 এর ভ্যালু আসতেছে আমার a। মোটামুটি এই জিনিসটা আমরা পাইছি। সো আমার C1 C2 জানা লাগবে। C1 C2 = √(-1 - 0) স্কয়ার প্লাস 1 - 0 স্কয়ার, এমন আমরা মান পাচ্ছি আসলে। তাহলে এখান থেকে আমার যে ভ্যালুটা চলে আসে সেই ভ্যালুটা হচ্ছে √2। তার মানে C1 C2 এর ভ্যালু আমি পেয়ে গেছি √2, R2 এর ভ্যালু আমি a, আর 1 এর ভ্যালু আমার 1 অর্থাৎ -1। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা পাচ্ছি 1 + √2। তাহলে আমাদের এর মানটা কত আসবে, 1 + √2 চলে আসবে। সো এটাই হচ্ছে আসলে আমাদের ভাইয়া এখানে সঠিক অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা এখানে এই জিনিসটা ভাইয়া বুঝছো। সো এই জিনিসটা যদি বুঝে থাকো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই।
নেক্সট ম্যাথে আমার বলছে যে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু সরলরেখাটি এই বৃত্তে যে মানে সরলরেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 বৃত্তে যে উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত হবে এই জিনিসটা আমাকে বের করতে বলা হয়েছে। সো চলো আমি একটু চিত্র দিয়ে জিনিসটা আগে তোমাকে বুঝাই দিয়ে আসি। ওকে, আচ্ছা, মনে করি এখানে একটা বৃত্ত দেয়া আছে। এটা আমার এই বৃত্তটা দেয়া আছে যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। সো এই বৃত্তের ভাইয়া বলো তো আমার কেন্দ্র কি 0,0, তাই না? আচ্ছা, একটা সরলরেখা বলছে, এই সরলরেখাটা এই বৃত্তের একটা জে। তো জে যেহেতু বলছে তার মানে ধরলাম যে এইটা হচ্ছে আসলে আমার জেটা। ওকে, সো এই যেটা হচ্ছে আসলে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু, y ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু, তাই না? ওকে, আমাকে এই গোটা যেটার কি বলছে দৈর্ঘ্যটা বের করতে বলছে। আচ্ছা ভাই, আমরা চলো এক কাজ করি যে এই কেন্দ্র থেকে এই যে কেন্দ্রটা থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকে। আমরা জানি একটা লম্ব আঁকলে এই রেখাকে তার সমান দুই ভাগে ভাগ করে দেয়, তাই না? ওকে, আচ্ছা, মনে করি এটা একটা লম্ব। সো আমরা কি জানি যে আমরা বৃত্তের কেন্দ্র থেকে যে এর উপর যদি একটা লম্ব আঁকি তা ওই জেকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, এবং এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এবং এই বৃত্তের ব্যাসার্ধটা কত ভাইয়া 4, তাই না? ওকে, আমি কোনোভাবে যদি এই অংশটুকুর মান জানতে পারি তাহলে কিন্তু আমার আসলে এখানে বাকিটুকু বের করা সহজ পিথাগোরাস দিয়ে, তাই না? সো এই অংশটা কি লম্ব দূরত্ব ডি না? সো 0, 0 থেকে লম্ব দূরত্ব ডি যদি আমরা বের করি, ডি ইজ ইকুয়াল টু এখানে তোমার কি আসবে 0 - 0 + 2 ডিভাইডেড বাই √2। তার মানে এখান থেকে আমার লম্ব দূরত্ব কি চলে আসছে √2 চলে আসতেছে। সো এই ডি এর মানটা কি আসলে ভাইয়া √2, তাই না? তাহলে এবার আমাকে কি এই গোটা অংশটা বের করে নিই আগে। হ্যাঁ, অর্ধেক অংশটুকু, এই অর্ধেক অংশটুকু কি হচ্ছে বা গোটা জি এর দৈর্ঘ্যটা কি হচ্ছে √2 ইন্টু বাকিটুকু কি পিথাগোরাস ফেলাইতে হবে, তাই না? সো পিথাগোরাস যদি ফেলাই তাহলে 4 স্কয়ার মানে 16 মাইনাস তোমার হচ্ছে 2 মানে 2, তার মানে এখানে কি আছে 2√14। তাহলে এই যেটার কি দৈর্ঘ্য হবে ভাইয়া 2√14 আসলে আমার এই যে যেটা আছে এই যে এর দৈর্ঘ্যটা হবে। ওকে, সো আশা করি তোমরা এখানে এই জিনিসটা ভাইয়া বুঝছো। সো এই জিনিসটা যদি বুঝে থাকো, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আমাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 কিসের সমীকরণ, এটা তোমাকে বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমি একটু বলি যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণ থেকে আসলে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আসলে কিসের সমীকরণ এটা করার জন্য আগে আমাকে একটা নির্ণায়কের মান সাজাইতে হয়। নির্ণায়কের মানটা কি দেখো তো, কোণ বরাবর হয় এ বি সি, কোণ বরাবর হয় কি এ বি সি, এবং এই বরাবর হবে এইচ জি এফ, ঠিক আছে? সেম ভাবে এখানে হবে ভাইয়া এইচ জি এফ। ওকে, সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝছো। ওকে, সো আমরা যদি একটু সাজাই জিনিসটাকে তাহলে দেখো আমার এর মান কত আছে 1, এইচ এর মান কত আছে 2, কারণ 4xy 4 মানটা কার 2h এর, তাহলে এইচ এর মান কি 2। আচ্ছা, জি এর মান কি আছে দেখো তো, জি এর মান দেয়া আছে আমার 1। ওকে, আচ্ছা, এফ এর মানটা যদি আমরা দেখি যে এফ এর মানটা দেয়া আছে 2, তাই না? ওকে, বি এর মান আমার কত দেয়া আছে, বি এর মান আমার দেয়া আছে আচ্ছা এক্স স্কোয়ার, আচ্ছা এখানে একটা বাদ চলে গেছে যে বি ওয়াই স্কোয়ার। হ্যাঁ, বি ওয়াই স্কোয়ারটা ভাই আমার বাদ চলে গেছে। সো বি এর মান এখানে কত দেয়া আছে দেখো, বি এর মান আমার দেয়া আছে 4। ওকে, আচ্ছা, আবার এফ এর মান কত দেয়া আছে 2 দেয়া আছে। আচ্ছা, এবার জি এর মানটা কত দেয়া আছে দেখো, জি এর মানটা আমার দেয়া আছে 1, ঠিক আছে? এইচ এর মান আমার 2, সি এর মান আমার 1। মোটামুটি এই অংশটুকুর আমি যদি মান বের করি, মান বের করার সাপেক্ষে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা আসলে কিসের সমীকরণ, তাই না? ওকে, আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্ণায়কের এই সারি এবং এই সারি পরস্পর সমান। সো নির্ণায়কের দুইটা সারি পরস্পর সমান হলে তাদের মান কত হয়ে যায়, মান হয়ে যায় 0। আর যদি এই অংশটুকুর মান 0 আসে তার মানে বোঝায় যে ওখানে আসলে এক জোড়া বা যুগল সরলরেখা আছে। সো এই যে এটা কিসের সমীকরণ বলতো, যুগল সরলরেখার সমীকরণ। যেহেতু আমার এই ডেল্টার মান কি আসে 0 চলে আসে, তার মানে আমার বুঝাচ্ছে যে এখানে আমার কি আছে যুগল সরলরেখা ভাইয়া আছে। সো আশা করি তোমরা এখানে এই জিনিসটা বুঝছো। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আমাকে বলছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি যে কোনো বৃত্তের কেন্দ্রে আমার π/4 কোণ উৎপন্ন করে,
উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত সেন্টিমিটার এটা আমাকে বের করতে বলা হয়েছে, তাই না? ধরো যে এরকম একটা তোমাকে বৃত্ত দিয়ে দেওয়া আছে, খুব সুন্দর আমাকে বৃত্তটা দিয়ে দেওয়া আছে, এবং এই বৃত্তের কেন্দ্র ধরলাম এটা ভাইয়া, এখানে আমার একটা জে আছে, ওকে, এখানে আমার একটা কি আছে, জে আছে, ঠিক আছে, এটা আমরা পাইলাম, ঠিক আছে। এই যেটা বৃত্তের কেন্দ্রের সাথে মানে ঠিক এই যে আমি যদি এদেরকে যোগ করে দেই, এই কেন্দ্রের সাথে π/4, অর্থাৎ এই যে কোণটা আছে, এই গোটা কোণটা আসলে আমার কত ভাইয়া, π/4 কোণ উৎপন্ন করে, তাই না? ওকে, এবার আমি এক কাজ করি, এই বিন্দু থেকে জি এর উপর একটা লম্ব সরলরেখা আঁকে দিলাম, একটা কি আঁকে দিলাম, লম্ব সরলরেখা আঁকে দিলাম। তাহলে এই গোটা কোণটা যদি π/4 হয়, তাহলে এই অংশটুকু কি হবে, π/8 হবে না ভাইয়া? বলো তো, যেহেতু আমি সমান 2 ভাগে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে, π/8। আচ্ছা, আমাকে বলো যে এই গোটা যেটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এর এই অর্ধেক অংশটুকু কত হবে বলো তো, 1 সেন্টিমিটার হবে না? 1 সেন্টিমিটার পাইলাম, এবং এই অংশটুকু আমি ধরলাম ব্যাসার্ধ আর, তাই না? কারণ কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব কি আর, তাই না? তাহলে সাইন থিটা অর্থাৎ সাইন π/8 ইজ ইকুয়াল টু কি জানি আমরা বলো তো, আমার লম্ব দেয়া আছে, অতিভুজ দেয়া আছে, সো লম্ব বাই অতিভুজ অর্থাৎ 1/r, সো r ইজ ইকুয়াল টু আমার কি চলে আসে, 1/sin π/8। এখন এটা তোমায় কি করতে হবে, ক্যালকুলেটরে করে ফেলতে হবে, ক্যালকুলেটরে করলেই তোমার সঠিক অ্যান্সার চলে আসবে। ওকে, সো আমি ফোনে ক্যালকুলেটর দিয়ে করে ফেলছি ভাইয়া। ওকে, সো আমরা বৃত্তের ব্যাসার্ধ এটা পেলাম, বৃত্তের ব্যাসার্ধ আর এর মান কত পেলাম, আর এর মান আমি এখান থেকে পাচ্ছি 2.63 আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমাকে কি বের করতে বলছে ভাই, ক্ষেত্রফল বের করতে বলছে না? সো ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু πr², তাই না? তাহলে আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমার চলে আসে সেটা কি দেখো, পাই ইন্টু স্যার স্কোয়ার করলে আমার চলে আসে 21.45, তাই না? তাহলে আমার এখানে কি চলে আসে দেখো তো ভাইয়া, 21.45 আমার অ্যান্সার চলে আসছে। তোমাদের শাস্ত্রে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তাই না? ওকে, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি, 21.45 এর কাছাকাছি যে অ্যান্সারটা আছে, সো আমার এই যে 21.5 এই অ্যান্সারটা আসলে আমাদের এখানে ভাইয়া সঠিক অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা এখানে ম্যাথটা ভাইয়া বুঝছো। এই ম্যাথটা যদি বুঝে থাকো, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে যদি যাই, নেক্সট ম্যাথটা বলছে একটি বৃত্তের কেন্দ্র হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব 8 একক, বৃত্তটি ওয়াই অক্ষকে -2,0 এবং 0,6 বিন্দুতে ছেদ করলে তার ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ তোমার মনে করো যে এখানে একটা অক্ষ দিয়ে রাখছে, এখানেও একটা অক্ষ দিয়ে রাখছে, হ্যাঁ, আমার বলছে এখানে একটা ভাইয়া বৃত্ত আছে, ঠিক আছে, ধরো এরকম একটা বৃত্ত আমার এখানে আছে, এই বৃত্তটা কি করছে, ওয়াই অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করছে। সো এরকম একটা বৃত্ত ধরলাম, এই বৃত্তটা ওয়াই অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করছে। চিত্র দিয়ে বোঝাচ্ছি কেন, কারণ চিত্র দিয়ে আমার এই ম্যাথগুলো খুব সহজেই সলভ হয়ে যায়, ঠিক আছে। সো একটা বিন্দু বলছে আমার, ধরো যে এই বিন্দুটা আসলে আমার 0,6 এবং এই বিন্দুটা ধরো আমার 0,-2। তাহলে আমাকে তুমি এখন বলো যে ভাইয়া ওরা আমার কাছে জানতে চাইছে কি, ব্যাস, তাই না? সো আমার এই গোটা দূরত্বটা কত হচ্ছে, গোটা দূরত্বটা নিশ্চয়ই 8 হবে। তাহলে এই অংশটুকু যদি 8 হয়, আমি কেন্দ্র থেকে এর উপর যদি একটা লম্ব আঁকি, কি আঁকছি, লম্ব আঁকছি, তাই না? তাহলে এই অংশটুকু আমার কত বলো তো ভাইয়া, এই অংশটুকু আমার নিশ্চয়ই 4, তাই তো? এই অংশটুকু যদি 4 হয়, আমি যদি এখানে এরকম আঁকে দিলাম, তাই না? সো এমন আসলে যে এই অংশটুকু আমার 4, ঠিক আছে। ওকে, সো আমার তার ব্যাসার্ধ বের করতে বলছে, আমার ওয়াই অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে কর্তন করলে আমার রেখা সমীকরণ কি হয়, 2√r² ওকে, দেখো আরেকটা জিনিস আমার বলে দেয়া আছে, সেটা কি বলছে দেখো তো ভাইয়া, যে এই বৃত্তের কেন্দ্র হতে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্ব কত একক, 8 একক না? তার মানে এতটুকু কি আমার 8 না ভাইয়া? দেখো তো ওরা কি বলছে, যে এই বৃত্তের কেন্দ্র থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্ব 8 একক। তাহলে এবার আমাকে আর বের করতে বলা হয়েছে, তাই তো? তাহলে আমার আর ইজ ইকুয়াল টু √8² + 4², 8 8 64, 4 4 16, 16 64 কত হয়, 80 হয়, তাই না? তো
তো √80 করলে যে অ্যান্সারটা আসবে সেটাই আসলে আমার অ্যান্সার। ওকে, সো মোস্ট প্রবাবলি আমাদের অ্যান্সার আসার কথা হচ্ছে 4√5, সো √80। হ্যাঁ, আমাদের অ্যান্সার আসবে কি বলতো, আমাদের অ্যান্সার আসবে আসলে 4√5। ওকে, সো এটা আসলে আমাদের এখানে ভাইয়া কি সঠিক অ্যান্সার। সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝছো। এই জিনিসটা যদি বুঝে থাকো, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আমাকে বলছে কি -4, -3 বিন্দু থেকে এত বৃত্তের উপরস্থ কোনো বিন্দু সর্বনিম্ন দূরত্ব কত। আমরা জানি যে সর্বনিম্ন দূরত্ব বলতে কি বোঝায়, যে লম্ব দূরত্ব বোঝায়। কি দূরত্ব বোঝায়? লম্ব দূরত্ব। ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব বলতে আমাকে অলওয়েজ মনে রাখবা যে আমার ভাইয়া কি বলছে, লম্ব দূরত্ব বলছে, তাই না? ওকে, ধরলাম একটা বৃত্ত আছে, এই বৃত্তটা হচ্ছে এই বৃত্তটা। ঠিক আছে, এই বৃত্তটা যেটা আছে, এই যে এই বৃত্তটা হচ্ছে এটা। এই বৃত্তের কেন্দ্র তোমাকে কত বলছে দেখি, চলো। কেন্দ্র আমাকে বলছে 4,3, তাই না? ওকে, আমি ধরলাম এখানে কোথাও একটা বিন্দু আছে, সেটা হচ্ছে -4, -3। সো এই বিন্দু থেকে এর যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব কোনটা হবে? নিশ্চয়ই এটা হবে ভাইয়া। এই অংশটুকু আসলে আমার এখানে লম্ব দূরত্ব, তাই না? আচ্ছা, আমাকে বলো তো ভাইয়া যে এতটুকু অংশ কি আমার ব্যাসার্ধ? তাহলে বৃত্ত থেকে আমার লম্ব দূরত্ব কি? নিশ্চয়ই এই অংশটুকু আমার, তাই না? আমাকে তো এই অংশটুকুই তারা বের করতে বলছে, তাই তো? এই টিক দেওয়া অংশটুকু আমাকে বের করতে বলছে। আমাকে তো কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করতে পারেনি, আমাকে বলছে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে, বা বৃত্তের উপরস্থ কোনো বিন্দু সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব কি? এটা নিম্ন দূরত্ব। এটা হচ্ছে কি আমার ভাইয়া বলো তো, সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমার বৃত্তের কি জানা লাগবে? ব্যাসার্ধ জানা লাগবে। আচ্ছা, ব্যাসার্ধ জানার আগে আমরা আরেকটা কাজ করি। আমরা কি করব বলো তো, আমার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে নিই। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসতেছে আমার 4 + 4 স্কোয়ার + 3 স্কোয়ার, যেখান থেকে আমরা মান পাই 10। তার মানে গোটা দূরত্বটা হচ্ছে 10। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধটা কত আসে দেখো তো। এখানে আমার ব্যাসার্ধ আর আসতেছে √4 স্কোয়ার + 3 স্কোয়ার -9, যেখান থেকে আমার বৃত্তের ব্যাসার্ধ চলে আসে 4। তার মানে এতটুকু হচ্ছে আমার 4। এই গোটা অংশটুকু হচ্ছে আসলে আমার 10। তাহলে এই অংশটুকু কি হবে? অবশ্যই 6 একক হবে না? 10 - 4 6 একক। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো? আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 6 একক। ওকে, সো আশা করি তোমরা এখানে বুঝছো যে লম্ব দূরত্ব অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব বলতে কি বোঝায় এবং এটা আমরা কিভাবে সলভ করব। ওকে, সো যদি বুঝে থাকো, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা কি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের কি? ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা এবার দেখব। সো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা যদি আমরা দেখি, যে প্রথম যে ম্যাথটা বলছে KL এর কোন মানের জন্য এই অংশটুকুর কোনো মানের জন্য, আচ্ছা KL এর কোন মানের জন্য এই অংশটুকু সঠিক হবে। আচ্ছা, আমাকে বলো তো ভাইয়া যে এই অংশটুকু সঠিক হবে কি? KL এর কোন মানের জন্য? তার আগে আমার আরেকটা মান দেওয়া আছে থিটা। তাহলে থিটা এর যে কোনো মানের জন্য, থিটা এর যে কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে, তাই না? তাহলে থিটা এর যে কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। চলো থিটা এর দুইটা কমন মান আমরা নিই, একটা 90 ডিগ্রি নিব, একটা 0 ডিগ্রি নিব। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি নেই। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু কি নিলাম? 0 ডিগ্রি যদি নেই, আমরা পাচ্ছি 5 sin k * 0, ওকে, ইজ ইকুয়াল টু 10 L + 9 sin 0, ঠিক আছে, প্লাস 15L + 6 cos 0। এমন মান আসলে আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে k0 মানে কি? sin 0 ডিগ্রি মান 0। তাহলে এই অংশটুকু আমার 0, এই অংশটুকু আমার 0, প্লাস আর ওখানে cos 0 মান 1। তাহলে 15L + 6 আমার থাকে, এমন মান আমার আছে। সো এখান থেকে আমরা L এর ভ্যালুটা কি পাচ্ছি? -6/15, তাই না? অর্থাৎ মাইনাস তোমার আসতেছে এখানে 3 দ্বারা কাটাকাটি করলে 2, 3 × 5 = 15, -2/5। তাহলে আমার এখানে L এর মান কি আসবে?
2/5। তাহলে এবার আমার কার মান জানা লাগবে, কে এর মান জানা লাগবে। চলো থিটা ইজ ইকুয়াল টু আবার আমরা এবার 90 ডিগ্রি ধরি। থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অংশটুকুতে যদি আমি বসাই তাহলে 5 সাইন কে ইন্টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা প্লাস ইজ ইকুয়াল টু 10 এল প্লাস 9 সাইন 90 ডিগ্রি, আর এখানে আছে বাকিটা 15 এল প্লাস 6 কস 90 ডিগ্রি। সো এই অংশটুকু কি আমার 0 হয়ে যাচ্ছে। সো আমার এখানে কি থাকতেছে দেখো, যে সাইন 90 মানে হচ্ছে 1, 5 সাইন π/2 কে ইজ ইকুয়াল টু, এখানে সাইন 90 এর মান কি 1, তাহলে আমার 10, এল এর ভ্যালু আমরা কত পাইছি -2/5, আর এখানে +9 এমন আছে। ওকে, বাকি অংশটুকু আমি একটু উপরে করে ফেলি। সো উপরে করলে আমি এই অংশটা একটু মুছে ফেললাম। এই অংশটুকু এবার আমি ভাই এখানে করতেছি, ঠিক আছে। সো করে যদি আমরা দেখি আমার আস্তে আস্তে কি দেখো, 5 সাইন π/2 কে, ওকে, ইজ ইকুয়াল টু 5 × 10 -4 + 9 ইজ ইকুয়াল টু আসে এখানে 5। এই 5 কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে আমার এখানে থাকছে কি দেখো তো, সাইন π/2 কে ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। সো সাইন π/2 ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে পাই π/2 কে ইজ ইকুয়াল টু π/2, কারণ সাইন ইনভার্স 1 এর মান কি বলতো ভাইয়া, π/2। সো π/2 কাটা গেলে কে এর মান কি চলে আসে, 1 আমার চলে আসতেছে। তার মানে আমার একটা মান হবে 1 আর একটা হবে -2/5। তাহলে আমার একটা অ্যান্সার কি 1 আর একটা মান হচ্ছে 2/-5 মানে -2/5। ওকে, সো আশা করি আমরা এখানে বুঝছি। আমরা এখানে কিছুই করি নেবে থিটার যে সহজ কনসেপ্ট, যে যেহেতু আমার এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে থিটার প্রত্যেকটা মানের জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, তাই আমরা এখানে থিটার মানে একবার 0 ধরছি, একবার 90 ডিগ্রি ধরছি, ধরে বসায় করে ফেলছি। ওকে, সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝছো। ওকে, সো নেক্সট ম্যাথে আমরা চলে আসি। আমাকে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসম বাহুর দৈর্ঘ্য ও পরিব্যাসার্ধ যথাক্রমে 8 একক ও 5 একক হলে পরিকেন্দ্রটি ত্রিভুজের অভ্যন্তরে হলে সমদ্বিবাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কত একক, এটা আমাকে বের করতে বলা হয়েছে। সো ধরো আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আঁকলাম এমন, ঠিক আছে। সো এটাই মনে করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলা এ এবং অসমান বাহু হচ্ছে বি। ওকে, আচ্ছা, সমদ্বিবাহু যে বাহুর ত্রিভুজে অসম বাহুর দৈর্ঘ্য আমাকে বলছে 8 একক, ঠিক আছে। পরিব্যাসার্ধ অর্থাৎ আর এর মান আমাকে বলে দিছে 5। ওকে, তাই না? ওকে, সো আমরা কি জানি যে এটা বাহু যদি এ হয়, এই কোণটাও আমার এ হবে, এই কোণটা আমার এ হবে এবং এই কোণটা আমার বি হবে, তাই না? ওকে, আচ্ছা, সো মোটামুটি এই পর্যন্ত আমরা আসলে পাচ্ছি। সো আমরা এখন কি জানি দেখো, আচ্ছা এই কোণটা আমার কি হচ্ছে একটু দেখি। এই কোণটা কি হচ্ছে বলো তো ভাই, যে গোটা ত্রিভুজের যোগফল কি 180 ডিগ্রি না? তাহলে এই কোণটা কি হচ্ছে 180 ডিগ্রি -2a হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার আমরা কি জানি যে a/sin a ইজ ইকুয়াল টু b/sin 180 ডিগ্রি -2a ইজ ইকুয়াল টু 2r। আমরা বলতে পারি, অবশ্যই বলতে পারি, তাই না? ওকে, সো চলো আমরা এখান থেকে পরবর্তী লাইনটা যেটা পাচ্ছি a/sin 2a এবং সাইন 180 ডিগ্রি -2a মানে সাইন টোয়াইসেই হয়, তাই না? ওকে, সাইন টোয়াইসে ইজ ইকুয়াল টু 2r। মোটামুটি এই পর্যন্ত আমরা পাইলাম, তাই তো? আচ্ছা, সো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, আমি যদি এখানে একটা কাজ করি যে b ইজ ইকুয়াল টু টোয়াইস r, আচ্ছা এখানে টোয়াইসে হবে না, এখানে সাইন a হবে, হ্যাঁ, সাইন a। ওকে, সো b ইজ ইকুয়াল টু টোয়াইস r সাইন 2a বা সাইন 2a ইজ ইকুয়াল টু b/2r আমরা লিখে ফেলতে পারি। এখান থেকে আমরা মূলত এর মানটা বের করে নিই। হ্যাঁ, আমরা এখানে যেহেতু এর মানটা বসাবো, সো এখানে আমার আসতেছে কি দেখো, যে a ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স b/2r।
তাই না? ওকে, আমরা এখানে যদি এর মানটা বের করি, বি এরও মান দেয়া আমার, আর এরও মান আমার দেয়া, তাহলে আমার এখানে ভ্যালুটা কত আসে দেখো। আমার এখানে ভ্যালুটা যেটা আসতেছে সেটা হচ্ছে সাইন ইনভার্স, ওকে, সাইন ইনভার্স, হ্যাঁ, বি এর ভ্যালু মানে কত, বি এর ভ্যালু আমাদের দেয়া আছে 8, আর আর এর ভ্যালু দেয়া আছে 5, ওকে, তো এর ভ্যালু আসতেছে আমার 26.56 ডিগ্রি, ঠিক আছে, 26.56 ডিগ্রি, এমন একটা ভ্যালু আমার আসলে এখানে আসতেছে। সো এবার আমি নেক্সট লাইনটা কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু টোয়াইস আর সাইন এ, এমন মান কিন্তু ভাই আমরা লিখতে পারি। সো টোয়াইস আর মানে 10, সাইন 26.56 ডিগ্রি বসালে কিন্তু এবার আমরা আমার এই যে এর বাহু অর্থাৎ যে সমবাহুদ্বয় যে আছে অর্থাৎ যে সমান বাহুগুলো আছে তাদের মান কিন্তু আমি বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমার এখানে কি আছে দেখো তো, 10 ইন্টু সাইন, অ্যান্সার যদি বসাই 4.472, তাই না, 4.472। এখন আমাকে এখানে দেখতে হবে কোনটার মান আসলে 4.472 আসতেছে, তাই তো? আচ্ছা, 4√2 যদি আমরা দেই, আসে না, ওকে, তাহলে 4√2-তে আমার হবে না, আমি একটা কাজ করি 2√5 দেই, ওকে, 4.472, তার মানে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা ভাইয়া, আমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 2√5, ওকে। সো আশা করি আমরা এখানে জিনিসটা বুঝছি, ওকে। সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝছো, কিছুই করে নেবে, আমরা এখানে ত্রিভুজের যে সূত্রটা আছে ত্রিকোণমিতির, এই সূত্রটা অ্যাপ্লাই করে বি এর সাহায্যে আমরা এখানে এ কোণ অজানা, এ কোণের মানটা আগে বের করছি, এ অজানা কোণের মানটা আমরা এখানে বসায় দিয়ে এই এ বাহুর মানটা আমরা বের করে ফেলছি, ওকে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝছো। সো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা বলছে যে আমার দেখো সাইন 54 ডিগ্রির মান 1/4 ইন্টু 1 প্লাস √5 হলে cos 36 ডিগ্রি মান কত হবে, ওকে। আচ্ছা দেখো, আমার এখানে সাইন 54 ডিগ্রি, এই জিনিসটাকে যদি আমি একটু কনভার্ট করতে চাই, সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তাই না ভাইয়া? কারণ আলটিমেটলি কি 54 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, ওকে। সো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে cos 36 ডিগ্রি, তার মানে সাইন 54 ডিগ্রি মান যত, cos 36 ডিগ্রি মানও তত, তার মানে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, যে 1/4 1 প্লাস √5, এটাই আসলে আমার এখানে ভাইয়া সঠিক অ্যান্সার হবে, ওকে। সো এই জিনিসটা যদি বুঝে থাকো, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা বলছে কি, একটি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রের সাথে যে কোনো দুইটি কৌণিক বিন্দু সংযুক্ত করে নতুন ত্রিভুজ গঠন করা হলো, নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কত অংশ হবে। অর্থাৎ তোমাকে আমি প্রথমত কি দিছি ভাইয়া, একটা সমবাহু ত্রিভুজ দিছি, মনে করো এই ত্রিভুজটা আমার একটা সমবাহু ত্রিভুজ, ওকে। সমবাহু ত্রিভুজে আমরা ভরকেন্দ্র বের করছি, মানে এই যে এখান থেকে আমরা একটা লম্ব আঁকছি, এখান থেকে আঁকছি, এখান থেকে আঁকছি, ঠিক আছে, এই যে বিন্দুটা এটা হচ্ছে আমার ভরকেন্দ্র, ঠিক আছে, ওকে। আমার এটা বিন্দু এ, এটা বিন্দু বি, এটা বিন্দু সি, ঠিক আছে। আমার ত্রিভুজ জিবিসি যদি আমরা বের করতে যাই, আমরা কি বের করতে যাবো বলতো, ত্রিভুজ জিবিসি। আচ্ছা আমরা এখানে কি করছি, ভর কেন্দ্র করছি, তাই না ভাই? ভর কেন্দ্র আমরা কি জানি যে এই রেখাকে 2:1 অনুপাতে আমার বিভক্ত করে, তার মানে এই অংশটুকু 2, এই অংশটুকু আমার 1, তাই না? ওকে, আমি যদি এখানে ডি দিয়ে দিই, ঠিক আছে, ওকে, জিডি আসলে কি বলতো, জিডি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি 1/3 অফ এডি, এডি এর 1/3 অংশ হচ্ছে আসলে জিডি। আচ্ছা, ডেল জিবিসি এর ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি কি আমার বলতো ভাইয়া, জি, আচ্ছা ভূমি হচ্ছে, আচ্ছা উচ্চতা আগে, যে জিডি হচ্ছে আমার উচ্চতা এবং ভূমি আমার হচ্ছে আসলে কি ভাইয়া, বিসি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা আমরা পাইলাম, ওকে। এবার আমার এই যে উচ্চতার জিডি, এটার জায়গায় আমি কি লিখতে পারি, 1/3 লিখতে পারি না? সো আমি এখানে কি লিখবো, হাফ ইন্টু 1/3 এডি ইন্টু বিসি, ওকে। আচ্ছা 1/3টা বাইরে রেখে আমি যদি বাকি অংশটা লিখি, হাফ এডি ইন্টু বিসি, তাহলে এই হাফ এডি ইন্টু বিসিটা কি বোঝাচ্ছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল না, কারণ কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে 1/3 অফ ত্রিভুজ এবিসি, তাহলে আমার এখানে কি হবে, যে এবিসি ক্ষেত্রফলের 1/3 অংশ হচ্ছে আমার জিবিসি এর ক্ষেত্রফল, তাই না? তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, এই ত্রিভুজই হয়ে যাচ্ছে, ওকে। সো আমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1/3।
সো আমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি ভাইয়া 1/3। ওকে, সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝছো। ওকে, পরবর্তী ম্যাথটা আসো যে n এর পূর্ণ সংখ্যা হলে, n এর মান পূর্ণ সংখ্যা হলে এই অংশটুকুর আসলে মান কত। ওকে, আচ্ছা চলো প্রথমে আমি ধরলাম n এর মান আসলে ভাইয়া 1। n এর মান যদি 1 ধরি তাহলে আমরা কি মান পাচ্ছি দেখো তো, সাইন পাই মাইনাস পাই বাই 6। তার মানে এখান থেকে আসে আমার সাইন 5 পাই বাই 6 এমন হচ্ছে আমার আসতেছে, তাই না? অর্থাৎ সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি। সাইন 150 ডিগ্রি মান কত বলো তো? হাফ, তাই না? সাইন 150 ডিগ্রি মান হচ্ছে আমরা পাই হাফ, একটা মান আমরা নিলাম। আচ্ছা, এন এর মান ধরো আমি 2 ধরলাম, যে কোনো পূর্ণ সংখ্যাতে আমি ধরতে পারি। সো আমি এখান থেকে যদি দেখি সাইন আমার আসছে এবার 2 পাই প্লাস পাই বাই 6, যেখান থেকে আমার ক্যালকুলেট করলে আসে কি যে এটা যেহেতু সাইন 2 পাই প্লাস পাই বাই 6 মানে আমার ঘুরে ফিরে সেটা 2 পাই এখানে সম্পন্ন করছে, পাই বাই 6 এই ঘরটাতে সম্পন্ন করছে। প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ এবং পাই বাই 2 এর সাথে যেহেতু জোড় সংখ্যা গুণ আছে, তার মানে এখানে হবে সাইন পাই বাই 6ই আসলে আমার হবে। সো সাইন পাই বাই 6 যদি হয়ে থাকে তাহলে আমার এখানে কি হচ্ছে, মানটা আবার ঘুরে ফিরে কি আসতেছে, হাফই আসতেছে। তার মানে আমি এখানে n এর যে কোনো মানের জন্য অলওয়েজ এই অংশটুকুর মান কত পাবো ভাইয়া বলো তো, হাফই পাবো। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, হাফ আমার এখানে সঠিক অ্যান্সার হবে। সো আশা করি তোমরা এখানে জিনিসটা ভাইয়া বুঝছো। ওকে, সো মোটামুটি এই পর্যন্ত আমার কিসে আলোচনা ছিল, এই পর্যন্ত আমার সংযুক্ত ত্রিকোণমিতির আলোচনা ছিল।